Chapter 86 Prayer সাসপেনশন স্টাইলের রিচুয়ালিস্টিক ম্যাজিক বলতে বোঝায় বিয়ন্ডারের নিজের সিদ্ধান্ত অনুযায়ী কোনো রিচুয়াল বা আচার সাময়িকভাবে থামিয়ে রাখা। এর মানে হল তারা চাইলে অন্য কোনো জরুরি কাজ সেরে এসে আবার সেই রিচুয়াল শুরু করতে পারে। আর মজার ব্যাপার হল এমনটা করার পরও কাঙ্ক্ষিত ফল পাওয়া সম্ভব। এই পদ্ধতিটি রিচুয়ালিস্টিক ম্যাজিকের 1000 বছরেরও বেশি সময়ের বিবর্তনের ফসল। সত্যি বলতে অনেক উঁচু স্তরের রিচুয়ালে বেশ কয়েকটা ধাপ পার হতে হয়। সেগুলো শেষ করতে 1 ঘণ্টা থেকে শুরু করে প্রায় অর্ধেক দিনও লেগে যেতে পারে। আর এত লম্বা সময় ধরে কেউ বিরক্ত করবে না বা কোনো দুর্ঘটনা ঘটবে না সেটা নিশ্চিত করা বেশ কঠিন। পূর্বসূরিদের রক্ত আর জল করা পরিশ্রম থেকে শিক্ষা নিয়ে আর প্রতিটি ব্যর্থতা থেকে নতুন কিছু শিখে রিচুয়ালিস্টিক ম্যাজিক থামিয়ে রাখার এই পদ্ধতিটা উঁচু স্তরের বিয়ন্ডারদের কাছে একদম সাধারণ একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আর পরোক্ষভাবে এটা নিচু স্তরের রিচুয়ালগুলোতেও প্রভাব ফেলেছে। তবে রিচুয়াল থামিয়ে রাখার মানে এই নয় যে চাইলেই যে কোনো সময় সেটা থামানো যাবে। এর জন্য মিস্টিক থিওরির নিয়মকানুন মেনে চলতে হয় এবং সঠিক কৌশলটা আয়ত্ত করতে হয়, না হলে রিচুয়ালের ব্যর্থতা একদম নিশ্চিত। এমনকি এর ফলে ভয়ঙ্কর কোনো উল্টো প্রতিক্রিয়াও হতে পারে। ক্লাইন মোরেত্তির নিজস্ব ধারণা অনুযায়ী তুমি যদি একবার কোনো দেবতার মনোযোগ আকর্ষণ করতে পারো আর সেই দেবতা যদি তোমার প্রার্থনার জন্য অপেক্ষা করে থাকেন, ঠিক সেই মুহূর্তে হুট করে যদি বলো একটু দাঁড়ান, আমাকে বাথরুমে যেতে হবে, তাহলে তোমাকে শুধু অভিনন্দনই জানানো যেতে পারে, কারণ এরপর হয়তো তোমার জীবনে আর কখনো বাথরুমে যাওয়ার দরকার পড়বে না। ক্লাইন হাঁপ ছেড়ে বাঁচল, তারপর নিজেকে একটু সামলে নিল। যদিও এর আগে সে নিজের ভাগ্য ফেরানোর জন্য বেশ কয়েকটা রিচুয়াল করেছিল, এমনকি জাস্টিস অ্যাট দ্য হ্যাংডম্যানের ওপর পরীক্ষা চালানোর জন্য নিজেই একটা রিচুয়াল ডিজাইন করেছিল, কিন্তু নিয়ম মেনে সত্যিকারের রিচুয়ালিস্টিক ম্যাজিক করা এটাই তার প্রথম। বিছানার পাশে রাখা রূপোর কাজ করা ছড়িটার দিকে একবার তাকালো ক্লাইন। তারপর তৃতীয় মোমবাতিটা হাতে নিয়ে ডেস্কের ঠিক মাঝখানে বসিয়ে দিল, যেটা তাকে নিজেকেই প্রতিনিধিত্ব করছে। সেলেনা রিচুয়ালের জন্য যে রূপোর বাটিটা ব্যবহার করত সেটা সে তৃতীয় মোমবাতির সামনে রাখল, আর কুঠারের বদলে সেখানে একটা সিক্রেট অ্যামব্লেম বসিয়ে দিল। বাঁ দিকে রাখা ছিল মুনফ্লাওয়ার, স্লাম্বার ফ্লাওয়ার আর অন্যান্য গাছের নির্যাস ও এসেনশিয়াল অয়েল। আর ডান দিকে সে রাখল 1 প্লেট লবণ, ছোট একটা রূপোর ছোড়া, 1 টুকরো নকল ছাগলের চামড়া এবং কালিতে চুবিয়ে রাখা একটা পালকের কলম। ভাগ্য ভালো যে সেলেনার কাছে রিচুয়ালের সব সরঞ্জামই মজুদ ছিল, তা না হলে প্রস্তুতি শেষ করার কোনো উপায়ই থাকত না তার। আর ওল্ড নীলো যে ধরনের মাঝারি গতির রিচুয়ালগুলো করতে পারেন সেগুলো একজন সিয়ারের পক্ষে করা কোনোভাবেই সম্ভব নয়। সব দেখে মনে হচ্ছে সেলেনা মিস্টিকিজমের বেশ অভিজ্ঞ একজন অনুরাগী। হ্যাঁ, সে যদি অভিজ্ঞ না হতো তাহলে তো আর এত বড় বিপদে পড়ত না। মেয়েটার বয়স মাত্র 16, অথচ সে অন্তত 1 বছর ধরে এগুলোর সাথে যুক্ত কে তাকে পথ দেখিয়েছিল। বিছানা থেকে সেলেনার কাপটা হাতে নেওয়ার সময় তার মাথায় নানা রকম চিন্তার ঝলক খেলে গেল। সে কাপে সাধারণ জল ঢালল এবং সেটা মোটা দানার লবণের পাশে রাখল। সে নিজের পকেট ঘড়িটা বের করে ঢাকনা খুলল। একবার সময়টা দেখেই সে আর দেরি করল না। মনের ভেতরে গোলকাকার আলোর স্তরগুলো কল্পনা করে সে দ্রুত কজিটেশনের স্তরে প্রবেশ করল। ফুলের সুবাসে ভরে থাকা ঘরটায় হঠাৎ করেই একটা অদৃশ্য ঘূর্ণি হাওয়া বয়ে গেল। ক্লাইন তার পকেট ঘড়িটা সরিয়ে রাখল। তার চোখ দুটো হঠাৎ আরও গাঢ় হয়ে গেল, বাদামি থেকে একেবারে মিশমিশে কালো, যেন সে মানুষের আত্মার ভেতর পর্যন্ত দেখতে পাচ্ছে। সে তার হাতের তালু প্রসারিত করে ডান দিকের ওপরের কোণায় থাকা মোমবাতিটার কাছে রাখল। মনে মনে সে মন্ত্র পড়তে লাগল, অ্যাভারনাইট গডেস, তুমিই হলে লেডি অফ ক্রিমসন। মন্ত্র পড়ার সাথে সাথে ক্লাইন নিজের স্পিরিচুয়ালিটি প্রসারিত করে মোমবাতির সলতেটা ঘষল। কয়েক মুহূর্ত পরই মোমবাতিটা দপ করে জ্বলে উঠল, আর সেই ম্লান হলুদ আলোর ঠিক মাঝখানে একটা শান্ত নীল আভা ফুটে বেরোল। অ্যাভারনাইট গডেস, তুমি দুর্ভাগ্য ও ভয়ের সম্রাজ্ঞী। আগের মতোই ক্লাইন খুব সফলভাবে বাঁদিকের ওপরের কোণায় থাকা দ্বিতীয় মোমবাতিটাও জ্বালিয়ে ফেলল। আমি তোমার বিশ্বস্ত রক্ষক, সেই ঢাল যা রাতের অন্ধকারে বিপদ ঠেকিয়ে রাখে, আর সেই দীর্ঘ বর্ষা যা নিস্তব্ধতায় অমঙ্গলকে বিদ্ধ করে। হুশ! ক্লাইনকে প্রতিনিধিত্ব করা তৃতীয় মোমবাতিটাও জ্বলতে শুরু করল। মোমবাতির শিখাটা একদম স্থির ছিল। সে ছোট রূপোর ছোড়াটা হাতে নিয়ে ঠিক ওল্ড নীলের মতোই হাত নেড়ে ভঙ্গি করল। তারপর মন্ত্র, মোটা দানার লবণ আর সাধারণ জল ব্যবহার করে জায়গাটা শুদ্ধিকরণের কাজ শেষ করল। এরপর সে নিজের ভেতরে জড়ো করা স্পিরিচুয়ালিটি রূপোর ছোড়ার ডগা দিয়ে বাইরে বেরিয়ে আসতে দিল, আর খুব স্বাভাবিকভাবেই সেগুলোকে একীভূত করে নিল। রূপোর ছোড়াটা হাতে নিয়ে ক্লাইন শোবার ঘরের চারদিকে হাঁটতে লাগল। বিছানার কাছে এসে একবার হাঁটু গেড়ে বসল এবং একটা অদৃশ্য ব্যারিয়ার তৈরি করে পুরো জায়গাটা সিল করে দিল। জানালার বাইরের রাস্তার বাতির আলো হঠাৎ করেই উধাও হয়ে গেল, কিন্তু লাল আলোটা তখনও নিঃশব্দে জ্বলছিল। ক্লাইন পড়ার ডেস্কের কাছে ফিরে এসে পালকের কলমটা তুলে নিল। স্পিরিচুয়ালিটি আর কালি একসাথে ব্যবহার করে সে দুর্ভাগ্য তাড়ানোর জন্য
নানারকম মন্ত্র আর প্রতীক আঁকতে লাগল। যখন সব কাজ শেষ হল, হাতের জিনিসগুলো সে নামিয়ে রাখল। তারপর 3টি মোমবাতির প্রত্যেকটিতে 1 ফোঁটা করে গাছের নির্যাস, ফুলের এসেন্স আর এসেনশিয়াল অয়েল ছুঁয়ে দিল। সিসেস একটা হালকা ধোঁয়াশা সারা ঘর ভরিয়ে দিল, যা হুট করেই পরিবেশের মধ্যে বাড়তি একটা রহস্যময়তার ছোঁয়া এনে দিল। এরপর সে কয়েক ধরনের ভেষজ পুড়িয়ে সুবাসের মিশ্রণ থেকে 1 পা পিছিয়ে এল আর সাসপেনশন রিচুয়ালিস্টিক ম্যাজিকের সেই নির্দিষ্ট মন্ত্রটা উচ্চারণ করতে শুরু করল। মহাবিশ্বের চেয়েও উচ্চে অধিষ্ঠিত এবং অনন্তকালের চেয়েও শাশ্বত হে এভারনাইট গডেস, আমি তোমার ভালোবাসাপূর্ণ কৃপা প্রার্থনা করছি। আমি প্রার্থনা করছি তোমার এক নিষ্ঠাবান বিশ্বাসীর প্রতি তোমার ভালোবাসাপূর্ণ কৃপা বর্ষণ করো। আমি ক্রিমসনের শক্তির জন্য প্রার্থনা করছি। আমি দুর্ভাগ্য ও ভয়ের শক্তির জন্য প্রার্থনা করছি। আমি প্রার্থনা করছি তুমি তোমার নিষ্ঠাবান বিশ্বাসী সেলেনা উডকে মন্দের প্রভাব থেকে মুক্ত করো এবং বিপদ থেকে নিরাপদে রাখো। আমি প্রার্থনা করছি তুমি একটু অপেক্ষা করো, ওই দুর্ভাগা মেয়েটির জন্য আর একটুখানি সময় অপেক্ষা করো। মুনফ্লাওয়ার, লাল চাঁদের নিজস্ব ভেষজ, অনুগ্রহ করে আমার মন্ত্রে তোমার শক্তি দান করো। স্লাম্বার ফ্লাওয়ার, লাল চাঁদের নিজস্ব ভেষজ, অনুগ্রহ করে আমার মন্ত্রে তোমার শক্তি দান করো। মন্ত্র পড়া শেষ করে ক্লাইন চোখ বন্ধ করল এবং মনের ভেতরে আরও 7 বার সেটা উচ্চারণ করল। সে দেখল বেদিতে অস্বাভাবিক কিছু ঘটেনি। এরপর সে রূপোর ছোরাটা আবার তুলে নিল এবং সেলেনার শোবার ঘরের দরজার দিকে কয়েক পা পিছিয়ে গেল। সে তার বুকের 4 জায়গায় আলতো করে টোকা দিল, যেন ক্রিমসন মুনের একটা আকৃতি তৈরি করছে। তারপর সে ঘুরে দাঁড়িয়ে রূপোর ছোরাটা উঁচু করে ধরল। ছোরার ডগা থেকে তার স্পিরিচুয়ালিটি আরও একবার ছিটকে বেরিয়ে এল এবং সেই অদৃশ্য দেয়াল কেটে একটা দরজার আকৃতি তৈরি করল। ক্লাইন জানত ঠিক এই মুহূর্তে যদি সে দরজাও খোলে তবুও তা বেদির পবিত্রতা আর শান্ত পরিবেশের কোনো ক্ষতি করবে না। সে তার লতাপাতার জটিল নকশা করা রূপোর পকেট ঘড়িটা বের করল। সময়টা দেখে নিয়ে কয়েক মুহূর্ত পরেই যে ঘটনাগুলো ঘটতে যাচ্ছে তার পুরো প্রক্রিয়াটা মনে মনে একবার গুছিয়ে নিল। দোতলার বসার ঘরে এলিজাবেথের শরীরটা থরথর করে কাঁপছিল। সে বারবার মাথা তুলে দেয়াল ঘড়িটার দিকে তাকাচ্ছিল। 2টো গ্যাস ল্যাম্পের আলোর নিচে বসে সে নিঃশব্দে সময় গুনছিল। সময় প্রায় হয়ে এলো। খুব নিচু গলায় কথাটা বলে সে আর চোখে তাকাল লম্বা ওয়াইন লাল চুলের সেই প্রাণবন্ত মেয়েটির দিকে। মেয়েটির গালে গভীর টোল, হাসিতে উজ্জ্বলতা, আর সে তার চারপাশের সব বন্ধুদের সাথে দিব্যি গল্পগুজব করে যাচ্ছিল। কিন্তু সবকিছু যতই স্বাভাবিক দেখাচ্ছিল, এলিজাবেথ ততই বেশি ভয় পাচ্ছিল। আয়নার ভেতরে দেখা সেলেনার সেই শীতল আর ভয়ঙ্কর চেহারাটা যেন তার মাথার ভেতর গেঁথে গিয়েছিল। কোনোভাবেই সে সেই ছবিটা মুছে ফেলতে পারছিল না। আমি আর অপেক্ষা করতে পারব না, আমাকে এখনই কিছু একটা করতে হবে। এলিজাবেথ হুট করেই দাঁড়িয়ে পড়ল। সবার অবাক দৃষ্টির সামনে সে একটু হেসে তোতলাতে তোতলাতে বলল, সেলেনা, আমার কাছে তো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। একটু আমার সাথে বাইরে এসো তো। তাই নাকি? তুমি তো আগেই আমাকে জন্মদিনের উপহার দিয়েছ, তাই না? সেলেনা আয়নাটা উল্টে রেখে অবাক হয়ে উঠে দাঁড়াল। সারপ্রাইজের তো আর আগে থেকে কোনো পূর্বাভাস থাকে না। এলিজাবেথের মনে হল অভিনয় তার বিন্দুমাত্র কোনো প্রতিভা নেই। আর কোনো কথা না বলে সে সোজা শোবার ঘরের দরজার দিকে হাঁটা ধরল। সেলেনাও একটা বিভ্রান্তিকর হাসি নিয়ে তার পেছন পেছন গেল। মেলিসা মোরেত্তি তার সেরা 2 বন্ধুকে চলে যেতে দেখে নিজের অজান্তেই ভুরু কুঁচকে ফেলল। এলিজাবেথের আজেরও বড্ড অদ্ভুত আচরণ করছে। ক্লাইনের সাথে দেখা হওয়ার পর থেকে ওর আচরণ যেন আরও বেশি অদ্ভুত হয়ে গেছে। কিছুক্ষণ আগেই সে হঠাৎ করে ছুটে বেরিয়ে গিয়েছিল আর বলেছিল তার বাথরুমে যাওয়া দরকার, কিন্তু তাকে এত উদ্বিগ্ন দেখাচ্ছিল কেন? সেলেনার শোবার ঘরের প্রবেশপথে এলিজাবেথ একটা দীর্ঘশ্বাস নিয়ে তার সামনের মেয়েটিকে বলল, চলো তোমার ঘরে যাই। এলিজাবেথ, তোমাকে বেশ নার্ভাস আর ভীত দেখাচ্ছে, কেন বলো তো? সেলেনা বেশ অবাক হয়ে তার ভালো বন্ধুটির দিকে তাকাল, কারণ সে খেয়াল করেছিল যে এলিজাবেথের শরীরটা অনবরত কাঁপছে। উত্তেজনায়, হ্যাঁ, স্রেফ উত্তেজনায়। এলিজাবেথ সেলেনার হাতের আয়নাটার দিকে এক নজর তাকাল, তারপর অর্ধেকটা ঘুরে দাঁড়িয়ে দরজায় টোকা দিল। প্রথমে একটা লম্বা নখ, আর তার ঠিক পরপরই 2টো ছোট ছোট নখ। তুমি দরজায় নক করছো কেন? সেলেনা যেন আরও বেশি ভ্যাবাচাকা খেয়ে গেল। ক্যাচ চচ। তার শোবার ঘরের দরজাটা খুলে গেল। কালো টাক্সেডো আর হাফ টপ হ্যাট পরা ক্লাইন মেয়ে দুটোর সামনে এসে দাঁড়াল। দারুণ সারপ্রাইজ। এটাই তোমার দারুণ সারপ্রাইজ? সেলেনা চরম বিভ্রান্তিতে হা করে রইল। ঠিক সেই মুহূর্তে ক্লাইন হঠাৎ হাত বাড়িয়ে সেলেনার কবজি চেপে ধরল। সে হ্যাঁচকা টানে তাকে ঘরের ভেতর ঢুকিয়ে নিল, আর এলিজাবেথ ঠিক আগের জায়গাতেই মূর্তির মতো দাঁড়িয়ে রইল। একই সাথে ক্লাইনের রূপোর ছোরাটা সামনের দিকে আঘাত করল। ছোরা থেকে বেরিয়ে আসা স্পিরিচুয়ালিটি খুব দ্রুত দরজার আকৃতির সেই ফাঁকা জায়গাটা বন্ধ করে দিল। স্পিরিচুয়ালিটির সেই অদৃশ্য দেয়ালটা পুরো ঘরটাকে এমনভাবে সিল করে দিল যে সেলেনার চিৎকারের শব্দ ঘরের ভেতরেই আটকে রইল।
ধরাম। ক্লাইন হঠাৎ করে দরজাটা বন্ধ করে দিল এবং সেলেনার দিকে একবারও না তাকিয়ে সোজা ডেস্কের দিকে ছুটে গেল। ওয়াইনলাল চুলের মেয়েটি চিৎকার থামিয়ে মুখ তুলে তাকাল এবং চারপাশের ঘরটা জরিপ করতে লাগল। তার দৃষ্টি খুব দ্রুত শীতল হয়ে গেল এবং ত্বকের রং ফ্যাকাসে হতে শুরু করল। তার আঙুলের নখগুলো চোখের পলকে ধারালো হয়ে বেড়ে উঠল। আর ঠিক এই সময় ক্লাইন ততক্ষণে তার কজিটেশনের স্তরে ফিরে গেছে। সেই প্রতিটি মোমবাতির ওপর এক ফোঁটা করে মুনফ্লাওয়ার আর এসেনশিয়াল অয়েল ছুঁয়ে উচ্চস্বরে মন্ত্র পড়তে লাগল। সুপ্রিম লেডি অফ ক্রিমসন, গ্রেট এমপ্রেস অফ মিসফরচুন অ্যান্ড হরর, আমি প্রার্থনা করি তুমি তোমার ভালোবাসাপূর্ণ কৃপা বর্ষণ করো। পথ হারানো মেষশাবক, সেলেনা উডের ওপর তোমার ভালোবাসাপূর্ণ কৃপা দেখাও। মন্ত্র পড়ার ফাঁকেই সে নকল ছাগলের চামড়াটা তুলে নিল এবং আবেদনকারীকে প্রতিনিধিত্ব করা মোমবাতিটা ঠিক ওপরে ধরল। হুশ! সে অনুভব করল তার পেছন দিয়ে একটা হিমশীতল বাতাস বয়ে গেল, আর প্রচণ্ড একটা শক্তি যেন তার শরীরে আছড়ে পড়ল। ছাগলের চামড়াটাতে আগুন ধরে গেল, আর ক্লাইন সেটাকে ছুড়ে দিল রূপোর বাটিটার ভেতর। তারপর আগের প্রস্তুতি অনুযায়ী এক প্রাণঘাতী আক্রমণ থেকে বাঁচতে সে দ্রুত নিচু হয়ে গেল। হুশ! 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 বাতাস ভয়ঙ্কর গর্জনে বয়ে যেতে লাগল। ক্লাইন বুঝতে পারল তার ভেতরের স্পিরিচুয়ালিটি স্রোতের মতো অনিয়ন্ত্রিতভাবে বাইরে বেরিয়ে আসছে। সে দেখল ছোট রূপোর বাটিতে ছাগলের চামড়াটা জ্বলছে, নিস্তব্ধ অন্ধকারের মাঝে জ্বলছে, আর সে শুনতে পেল তার পেছনে ভারী কিছু একটা মাটিতে আছড়ে পড়ার শব্দ। ব্যাম! ধরাম! কোনোরকম বিরতি ছাড়াই পরপর দুটো শব্দ শোনা গেল। গাঢ় সবুজ রঙের ধোঁয়ার কুয়াশার উপর বাটিতে আছড়ে পড়ল এবং সেই মায়াবী অন্ধকারের মাঝে একেবারে মিলিয়ে গেল। ক্লাইন মেঝেতে গড়িয়ে একপাশে সরে গিয়ে উঠে দাঁড়াল। বগলের তলার হোলস্টার থেকে সে নিজের রিভলভারটা বের করে নিল। কিন্তু সে দেখল মিষ্টিলাল চুলের মেয়ে সেলেনা মেঝেতে লুটিয়ে পড়েছে, আর কার্পেটের ওপর রূপোর প্রলেপ দেওয়া আয়নাটা ভেঙে অগণিত টুকরো হয়ে ছড়িয়ে আছে। সেই ভাঙা টুকরোগুলোতে সেলেনার কোনো প্রতিবিম্ব দেখা যাচ্ছিল না, তার বদলে শুধু ছাদ এবং ক্লাইনের আবছা অবয়ব ফুটে উঠেছিল। তারপর নিজের চালু রাখা স্পিরিট ভিশন ব্যবহার করে ক্লাইন দেখতে পেল সেলেনার অরার ভেতরে থাকা সেই অশুভ গাঢ় সবুজ রংটা পুরোপুরি উধাও হয়ে গেছে। সবকিছু আবার স্বাভাবিক হয়ে এসেছিল, কিন্তু মেয়েটাকে আগের চেয়ে অনেক বেশি দুর্বল দেখাচ্ছিল। সে সবেমাত্র একটু স্বস্তি পেতে যাচ্ছিল, ঠিক তখনই তার কপালে দুই ভ্রুর মাঝখানে আর মাথায় তীব্র একটা দপদপ করা ব্যথা শুরু হল। সেই তীব্র ব্যথাটা ধীরে ধীরে তার সারা শরীরে ছড়িয়ে পড়ল, যার চোটে তার মনে হচ্ছিল মেঝেতে শুয়ে গড়াগড়ি খায়। ক্লাইন শক্ত করে দুই হাত মুঠো করে রাখল। তার হাতের উল্টো পিঠের শিরাগুলো ফুলে উঠে একেবারে কালো হয়ে গেল। দেখে মনে হচ্ছিল যেন জ্যান্ত কতগুলো পোকা নড়াচড়া করছে। একই সাথে সে নিস্তব্ধ কতগুলো চিৎকার শুনতে পেল, আর এমন কিছু ফিসফিসানি শুনতে পেল যা তার মনটাকে ফালাফালা করে দিচ্ছিল। এই বিভীষিকা কাটিয়ে উঠতে তার প্রায় 20 সেকেন্ড সময় লাগল। তার কপাল আর ভেতরের জামাটা ঠান্ডা ঘামে ভিজে জবজবে হয়ে গিয়েছিল। আমি যে রিচুয়ালিস্টিক ম্যাজিকটা ব্যবহার করলাম সেটা কি আমার সমস্ত স্পিরিচুয়ালিটি শুষে নিয়ে আমার বিয়ন্ডার ক্ষমতাকে প্রায় নিয়ন্ত্রণের বাইরে নিয়ে যাচ্ছিল? ক্লাইন পরিস্থিতিটা নিয়ে একটা মোটামুটি আন্দাজ করার চেষ্টা করল। এই ঘটনায় সে এটাও খেয়াল করল যে পোষণের ভেতরে বেঁচে থাকা শক্তির বেশ খানিকটা অংশ সে হজম করে ফেলেছে। তার নিজের হিসেব মতে পোষণ খাওয়ার সময় তার ঠিক যতটুকু শক্তি ছিল, এখন যদি তার শক্তি কেবল ততটুকুই থাকত তবে কোনোভাবেই সে এই পরিস্থিতি সামাল দিতে পারত না। সে হয়তো সাথে সাথেই একটা দানবে পরিণত হতো। অ্যাক্টিং বা অভিনয় করাটা আসলেই বেশ কার্যকর। ক্লাইন দুই ভ্রুর মাঝে হাত বুলিয়ে নিজের ঘাম মুছে নিল। সে বেদির দিকে ঘুরল, 4 বার বুকে টোকা দিল আর উচ্চস্বরে বলে উঠল, প্রেইজ দ্য লেডি। এরপর সে মোমবাতিগুলো নিভিয়ে দিল এবং খুব দ্রুত বেদিটা গুছিয়ে ফেলল। সবশেষে সেই জিনিসগুলো আবার ডেস্কের ভেতর জায়গামতো রেখে দিল এবং নিজের রূপোর ছোড়াটা ব্যবহার করে স্পিরিচুয়ালিটি দেয়ালের সেই সিলটা সরিয়ে নিল। হুশ! বাতাসের শব্দটা একবার প্রতিধ্বনিত হয়েই থেমে গেল। ক্লাইন একটা লম্বা স্বস্তির নিঃশ্বাস ফেলল, কিন্তু তার মনের ভেতর ভয়টা যেন তখনও লেগেই ছিল। আমি যদি আগে থেকে পুরো প্রক্রিয়াটা নিয়ে চিন্তা না করতাম আর এই রিচুয়ালটা সফলভাবে শেষ করতে না পারতাম, তাহলে পরিস্থিতি বেশ গোলমেলে হয়ে যেত। তাছাড়া আমি এখনও জানি না আমার আসল প্রতিপক্ষ বা শত্রুটাকে ভাগ্যিস। হ্যাঁ, ভাগ্যিস ঘরটায় কার্পেট পাতা ছিল, নাহলে মাটিতে গড়াগড়ি খাওয়ার সময় আমার জামাকাপড় পুরো নষ্ট হয়ে যেত। সে মাথা নাড়ল এবং হাত বাড়িয়ে সেলেনার শোবার ঘরের কাঠের দরজাটা খুলল। কি হল? এলিজাবেথ 2 পা পিছিয়ে গিয়ে বেশ নার্ভাস গলায় জিজ্ঞেস করল। ক্লাইন তার ভয়ার্ত চেহারার দিকে তাকিয়ে নিজের হাফ টপ হ্যাটটা খুলে ফেলল। তারপর একটা উষ্ণ হাসি দিয়ে বলল, ওর ম্যাজিক মিরর ডিভিনেশনে যে ভুলটা হয়েছিল সেটা আমি ঠিক করে দিয়েছি। সমস্যার সমাধান হয়ে গেছে।